আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে আমরা রাজনীতির বাইরে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন। তাদের সাথে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। দিলরুবা কবির, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন শৈলান প্রবীণ নিবাস, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইন্তেজার রহমান, পিপিএম মহাসচিব, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান বাইগাম, আপনাকে আলোচনায় স্বাগত। ধন্যবাদ। এবং রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল হক, পপুলেশন সায়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই একটু দিলরুবা কবির, একটু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যেটি আসলে গেল কয়েকদিন ধরে আলোচনায়, মিরপুরের একটি ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে একটু আপনার কাছে জানতে চাই যে একজন মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে তিনি আরও অন্তত কয়েকদিন আগে মারা গেছেন এবং পুলিশ বলছে সেখানে তারা পোকার অস্তিত্বও পেয়েছেন। এবং আজকে আরেকটি ঘটনাও বেরিয়েছে যে দুদিন আগে আরেকজন মায়ের সেই মিরপুরেই গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানেও সন্তানরা দেশের বাইরে থাকেন। এই ধরনের ঘটনার কেন, মানে আসলে কি বার্তা দেয়? এটা আসলে হঠাৎ করে কিছু হয় নাই, এটা ধীরে ধীরে আর কি এটা অগ্রসর হচ্ছে। অনেক দিন থেকে আমরা দেখি, যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু নাটকের অংশ বিশেষ দেখি যে ছেলে মেয়ে দ্বারা বা তাদের সঙ্গীদের দ্বারা, জীবনসঙ্গী দ্বারা বাবা মা অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এভাবে দেখতে পাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে শেষ পরিণতি হয় তাদের বৃদ্ধাশ্রমে। এখন যারা বৃদ্ধাশ্রমে যেতে পারে না তাদের অবস্থায় এখনকার যে কয়েকজনের আমরা মৃত্যুর খবর পেলাম অনেকটা সেভাবেই আসছে। আর আমরা এগুলি নাটকের মধ্যে দেখলেও এটা কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ। এটা শুধু নাটক না, এটা একটা বাস্তব জিনিস। একদিকে মানুষের গড়ায়ু বাড়ছে, মানুষের চিকিৎসা বিজ্ঞান আর স্বাস্থ্য সচেতনতা, এই সব কিছু মিলিয়েই মানুষের আয়ু বেড়ে চলেছে। এটা উন্নত বিশ্বে যখন বেড়ে গেছে তখন তারা অনেক আগে থেকেই বুঝতে পেরে এর ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলি চেষ্টা করলেও খুব একটা এগুতে পারেনি, দুই একটা দেশ ছাড়া। আর এখানে দেখা যায় যে আমাদের আয়ু যখন বেড়ে যাচ্ছে, সেবা পাওয়ার সময়টাও বেড়ে যাচ্ছে। মানে বার্ধক্যের সময়টা যখন বেড়ে যাচ্ছে, সেবা পাওয়ার সময়টা তখন বেড়ে যাচ্ছে। আবার একইভাবে দেখা যাচ্ছে যে আমরা সেবা পাওয়ার সময়টা অনেক কমে গেছে। সেবা আগে যেমন পরিবারের উপরে ন্যস্ত ছিল যে আত্মীয় বাবা মাকে ছেলে মেয়েরাই দেখবে, আমাদের দেশের নিয়ম অনুযায়ী এখনও তাই আছে, ছেলে মেয়েরাই বাবা মাকে দেখবে। কিন্তু এই যে সেবা পাওয়ার সুযোগটা অনেক কমে গেছে। ছেলেমেয়েরা বিভিন্ন কাজে, চাকরি হোক, পড়াশোনা হোক, বিয়ের ব্যাপার হোক, তারা বাড়ি থেকে বাইরে থাকছে। পারিবারিক, অর্থনৈতিক, কর্মক্ষেত্র বিষয়ে তারা অনেকটাই বাইরে থাকছে। সবসময় বাবা মায়ের খোঁজ নেওয়া সম্ভবও হচ্ছে না, অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও হচ্ছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইচ্ছেটাও নাই। ইচ্ছেটা নাই এই জন্য বলছি, আমাদের পারিবারিক বলেন, সামাজিক বলেন, আমাদের একটা মূল্যবোধের যে অবক্ষয়, সেই জিনিসগুলি ধরা পড়ছে। আগে আমরা ধরে নিতাম যে দাদা দাদি কেউ না কেউ আমাদের সাথে থাকবে, বাসাগুলো সেইভাবে সেট থাকতো। একটা ঘরের মধ্যে আমরা দেখতাম একটা না দুইটা তিনটে বেডও থাকতো, আমরা কয়েকজন ঘুমাতাম, আত্মীয় স্বজন আসলে আমাদের সাথে শেয়ার করতো। কিন্তু এখন যেটা দেখা যায়, এক রুমে একজনই থাকে, একটার বেশি দুইটা বেড আর থাকে না। বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলির কথা আমি বলছি। আর যেখানে আপনি বলছিলেন যে মূল্যবোধের অবক্ষয়, এটা নিয়ে যদি একটু ছোট করে জানতে চাই, সেটি কেন হয়েছে বলে মনে করেন? যে এই যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেটি হওয়ার জন্য বিশেষ কোনো কারণ আছে? এটা তো একদিনে হয় নাই, যে আমি বললাম, আস্তে আস্তেই হয়েছে। যেমন আমাদের আগে যৌথ পরিবার ছিল, যৌথ পরিবার থেকে আমরা অনেক কিছুই শিখতাম, সব কিছু শেয়ার করা শিখতাম, আরেকজনের জন্য অপেক্ষা করা শিখতাম। যেমন দাদি আসলে আমি খাবো, বা দাদা আসলে খাবো, দাদার সাথে এটা করব। এই যে একটা বন্ধন ছিল, পারিবারিক বন্ধন ছিল,
সেই বন্ধন এখন অনেকটা শিথিল হয়ে গেছে। জি। সেই বন্ধনটা জি, সেটা নিয়ে আরো আপনার পর্যালোচনা জানবো। জনাব ইন্তেজার রহমান, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। এই প্রসঙ্গটিকে নিয়েই আমি একটু আলোচনাটা শুরু করতে চাই। বুয়েটের যিনি মারা গেছেন নূরজাহান বেগম, তার এক সন্তান বুয়েটের শিক্ষক, তিনি গণমাধ্যমে একটি কথা বলেছেন, এতে মাসিকুর রহমান 2024 সাল থেকে তার মা তার বোনের সাথে থাকতেন। বোনের স্বামী মারা যাওয়ার পরে তিনি ছেলে মেয়ে সহ নানান কারণে জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন, অর্থাৎ এক অর্থে মানসিকভাবে তিনি ট্রমার মধ্যে, অর্থাৎ বোনও মানসিকভাবে অসুস্থ, সেই মায়ের কাছেই থাকতেন। কিন্তু কোনো চিকিৎসককে দেখানো হয়নি, মাকে কিংবা বোনকে, দুজনই তিনি দাবি করছেন মানসিকভাবে অসুস্থ, আবার কাউকেই চিকিৎসা দেখাননি বা চিকিৎসকের কাছে নেননি, এটি তিনি নিজের মুখেই বলছেন। এটিকে আসলে আপনি কিভাবে দেখতে চান, যে দায়িত্ব এখানেই শেষ বলে তিনি মনে করছেন, মানে তিনি যথেষ্ট দায়িত্ব পালন করছেন বলে দাবি করছেন, না কি আসলে আমরা সন্তানরা কি পরিবর্তন হয়ে গেছে? একটু আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সুন্দর একটা টপিকস নিয়ে আজকে আলোচনায় বসছি আমরা। এর মধ্যে বিষয়টা হচ্ছে, আমার মা ট্রমাতে চলে গেল বা আমার বোন তাকে দেখাশোনা করলো, বোনও ট্রমার মধ্যে আছে, কারণ ট্রমার বোনের মধ্যে আছে। হাজবেন্ড মারা গেছেন। আমি ভাই হয়ে, আমি উচ্চ শিক্ষিত এবং বড় সমাজের বড় কর্মকর্তা, আমার কি নৈতিক দায়িত্ব কিছুই নাই সেখানে তাকে দেখার, খোঁজ রাখার কোনো দায়িত্ব ছিল না? উনি উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান, ওনার বাবা মা এত কষ্ট করে 3টে ছেলে মেয়েকে মানুষ করেছেন, তাদের কি দায়িত্ববোধ কিছুই ছিল না? এই জন্যই কিন্তু দেখেন গ্রামগঞ্জে কিন্তু এখনও তার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাতে চান না। বলে আমার ছেলে মেয়েরা হাল চাষ করুক, এরা আমাদের সঙ্গে থাকবে, এরা একসঙ্গে থাকবে, একসঙ্গে লালন পালন করবে, আমরা মারা যাওয়ার সময় আরও দেখবে। আজকে সমাজে আমরা যারা উচ্চবিত্ত হচ্ছি বা উচ্চবিত্তের মধ্যে বসবাস করছি, তারা দেখেন প্রত্যেকটা লোকই এদেরকে অবহেলা টেন্ডেন্সি আমাদের একটা গ্রহ হয়ে গেছে। মাকে আমরা লুক আফটার করি না, বোন যদি গরিব হয়ে যায় তাকে আমরা দেখি না, ভাই যদি অসহায় হয়ে যায় তার ছেলে মেয়েকে আমরা খেয়াল রাখি না, এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তো নজর দেই না। না দেওয়ারই কারণ, আমি একটা আমার ব্যক্তিগত তথ্য আপনাকে জানাই। আমার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, যারা জান্নাতবাসী হয়ে গেছেন। আমার বড় ভাইটাও করোনায় মারা গেছেন 23 সালের। আমার প্রায় 2.5 বিঘা জমির উপরে একটা বাড়ি ভর্তি গাছ, ফলাদি গাছ আছে। আমি কিন্তু গাছের ফল পাই না। কেন পাই না? আশেপাশের লোকজন খেয়ে নেয়। ইভেন আমার বাসার ভিতরে যে কলগুলো আছে, টিউবওয়েলটা আছে বা সাবমার্সিবল কল আছে, এটা উঠিয়ে নিয়ে যায়। আমার বাসার কমরটা পর্যন্ত খুলে নিয়ে যায়। এটা কি নৈতিক অবক্ষয় না? এটা কি আমি খেয়াল রাখতে পারবো না? সকলেই খেয়াল রাখবে। যদি এই বাড়িটার লোক নাই, এর সবজিগুলো দেখতে হবে, ফলগুলো দেখতে হবে, তার বাসা বাড়িটা খেয়াল রাখতে হবে। এটা কি সবার দায়িত্ব না? যে লোকটা বলছে যে আমার মা ট্রমাতে ছিল, আমার বোনও ট্রমাতে ছিল, তারা ডাক্তারকে দেখাতে পারেননি বা তারা ডাক্তারকে জাননি, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা কি সমাজ বিশ্বাস করবে? আজকে যে ছেলেটার দুর্গতি হয়ে গেল, এত বড় একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ব্রিলিয়ান্ট অফিসার ছিল, এদের ভবিষ্যৎ কত মানে ব্রাইট ছিল, সেই ব্রাইট ফিউচারটা কোথায় ডার্কে চলে গেল, এটা কি সমাজ খেয়াল করবে না? এটার থেকে শিক্ষা নেওয়া উচিত হবে। আমাদের যারা সমাজে যারা বসবাস করছি, আমাদের ছেলে মেয়েকে যারা উচ্চবিত্ত করা লেখাপড়া শেখার জন্যে ব্যস্ত হয়ে গেছি, বড় বড় লেখাপড়া শিখিয়ে তারা আমেরিকা কানাডায় অবস্থান করবে, বাড়ি ঘরে থাকবে, আর আমাদের খোঁজখবর নেবে না, তাদের অবস্থা কিন্তু এই পরিণতিটাকে নিয়ে আসবে। এটা কিন্তু একটা উদাহরণ নিয়ে থাকলো। যেমন আমি বলি, আমার হসপিটালে, প্রবীণ হসপিটালে অনেকগুলো গার্ডিয়ান আছে, যাদের মা, তার বাবা নাই, মা আছে, অথবা মা নেই, বাবা আছে, তার বাচ্চা একজন আমেরিকা থাকে, একজন কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে। কে দেখবে তাকে? কে দেখবে তাকে বলেন? আত্মীয়স্বজন দেখবে? দেখবে না। পাড়া প্রতিবেশী দেখবে না। ওই লোকগুলোই, একজন কলেজের টিচার ছিলেন, আমি নাম বলছি না, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন, ওনার বোন ছিলেন মেহফিল লিপের টিচার, না বললাম আমার এটা কি জানো ধানমন্ডিতে, ওই যে মেহফিল লিপের মধ্যে আরেকটা আছে, মাস্টার মাইন্ড, রাইট, মাস্টার মাইন্ডের টিচার ছিলেন। ওনারা কখনোই আসেননি। ওনাদের বহুবার আমি অনুরোধ করেছি, বিং সেক্রেটারি জেনারেল অফ দিস ইনস্টিটিউশন, আমি ওনাদেরকে বললাম যে আপনারা এসে আপনার বাবার একটু খোঁজখবর নেন। বাবা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে একটা বাটি হাতে করে নিয়ে, একটা ছড়ি নিয়ে, লুঙ্গিটা পরে এভাবে ধরে ভিক্ষুকের মতো রাস্তাতে ঘুরে বেড়ান, 2-4 টাকা মানুষ দেন, ওটা নিয়ে চলে আসেন। এটা তো আমাদের জন্যেই, হসপিটালের জন্য বড় অত্যন্ত
দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে, মানুষ খারাপ বলবে আমাদেরকে। এক্ষেত্রে আমাদের রক্ষা করেন। ছেলে আসতে চান না, মেয়েও আসতে চান না, অবশ্যই আমি আমার স্টাফকে নিয়ে যা, ওই ছেলের ঠিকানা খুঁজলাম, ছেলের ঠিকানা সঠিক না, যে ঠিকানা সে ডিউস করেছে আমাদের কাছে সেই ঠিকানা তাকে পাওয়া গেল না। ইভেন তার বোনটা যে ঠিকানা থাকে সেই ঠিকানা তাকে পাওয়া গেল না। অনেক পরে খুঁজতে খুঁজতে আমরা অবশেষে পেলাম কি, ছেলে এবং ওই ভাই এবং বোন দুইজন একই বাসায় থাকেন, একটা রুম মাত্র নিয়ে ভাড়া নিয়ে। তারা একজনের বয়স 42, একজনের বয়স, এবং সে কিন্তু প্রতিচর্চা শিল্পী ছিলেন ওই ভদ্রলোক মুজিবুর রহমান, একজন ভালো শিল্পী ছিলেন, ভালো আর্টিস্ট ছিলেন। ওনার কি দেখাশোনা করার লোক নাই। ওনার বোন থেকে জিজ্ঞাসা করলাম, ওনার মেয়েকে জিজ্ঞাসা করলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম, ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কী করবেন আপনারা বলেন তো, কোথায় একটু রেখে দেন আপনার এখানে, না দিলে আমরা পারছি না, আমরা পারছি না, ওনাকে নিয়ে কোথায় রাখবো আমরা। যে আপনি থাকেন কোথায়? বলে আমি আমার বোন, আমরা দুজন এক ঘরে থাকি। আমরা কেন থাকেন? শরীয়ত মোতাবেক নিষেধ, আপনি অ্যাডাল্ট, আপনার বোন অ্যাডাল্ট, আপনি কেন এক ঘরে থাকবেন? আমরা যখন তাদেরকে এভাবে আর্গুমেন্ট শুরু করে দিল, তখন তারা বললো যে আমাদের উপায় নাই। আমি উপায় নাই তা না, আপনি মনে করেন যে আপনি ভাই, আপনার বয়স 42-44 বছর বয়স, আপনার বোনের বয়স 36-38 বছর বয়স, বোথ আর দ্য অ্যাডাল্ট পারসন। এখন আপনাকে এক ঘরে থাকতে পারেন? এটা কি শরীয়ত মানে? আপনার আল্লাহর বিধান, হুজুরের বিধান কি মানে? রাসূলুল্লাহ সাল্লাম তরিকা কি মানে? মানবে কি? মানবে না। কাজেই মনে করেন যে আমাদের উচিত হবে সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করা, এই সমাজ থেকে এই বেদিটাকে দূর করা। জি, ডক্টর মোহাম্মদ আমিনুল হক, একটু আপনার কাছে জানতে চাই, তিনি আরেকটি এই যে অনিরাপদ পরিস্থিতির বর্ণনা দিলেন, সমাজে এই সংখ্যাগুলো আসলে বাড়ছে কেন, এই ঘটনাগুলো ক্রমান্বয়ে বাড়ছে কেন, আপনার পর্যালোচনায় কি বলে? ধন্যবাদ। এইটা আমাদের যেহেতু বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, আমাদের জীবন, যেই চলমান যে জীবন, সেই চলমান জীবনে আমাদের সংগ্রাম বাড়ছে। আমরা কৃষি থেকে সার্ভিসে আসছি, আমরা গ্রাম থেকে শহরে আসছি, আমরা লেখাপড়ার জন্য পরিবার থেকে কেউ মেসে কেউ আসছি। তো প্রথম কারণ হচ্ছে এটা যে আমরা পরিবারের জায়গায় যৌথ পরিবার থেকে আমরা এককেন্দ্রিক পরিবারে আসলাম, ছোট পরিবারে, সেই পরিবার থেকে আমরা এখন আবার ছড়ায় ছিটে যাচ্ছি। এবং এই ছড়ায় ছিটে যাওয়ার পরে যখন পড়াশোনা করছি তখন এক ধরনের সংগ্রাম, যখন আমরা চাকুরি জীবনে প্রবেশ করছি তখন আর এক ধরনের সংগ্রাম। এখন ঢাকা শহরেই দেখবেন যে কিছু চাকুরি বাদ দিয়ে অধিকাংশ চাকুরি সকাল 9টার সময় বাসা থেকে বেরোতে হয়, রাত 9টা-10টার সময় বাসায় ঢুকতে হয়। তাহলে ওই ব্যক্তির যে সংগ্রাম করে পরিবার চালাচ্ছে, ওর বাসায় যদি একটা বয়স্ক বাবা মা থাকে, অবশ্যই আছে, কেমন করে উনি এটা ম্যানেজ করবেন? তো এই টানাপোড়েন, একদিকে হচ্ছে যে সার্ভাইভাল যেই জায়গাটি, সেই জায়গায় তাকে স্ট্রাগল করতে হচ্ছে, আবার বাসায় তাকে তার বাবা মাকে দেখতে হচ্ছে। তো এগুলো করতে যে অনেকে খেয়ে হারিয়ে ফেলছে, এটা একটা কারণ। ইচ্ছা থাকার সত্ত্বেও হচ্ছে না, অনিচ্ছার বিষয়গুলো পরে যায়। তো ইচ্ছা থাকার কারণে এটা হচ্ছে না। তো এটা হলো পরিবারের এই যে ছড়িয়ে পড়ার যে ডিনামিক্স এখন শুরু হয়েছে। এখন কোনো পরিবারেই সন্তান জন্মগ্রহণ করে ওই পরিবারে বা ওই গ্রামেই মারা যাচ্ছে এমন আর নাই, কে কোথায় চলে যাচ্ছে তার ঠিক নেই। এটা হচ্ছে প্রথম কারণ। তো এই করতে যে এবং যখন এই পেশা জীবনের যে বাস্তবতা এবং কঠিন বাস্তবতা সবার কিন্তু এক যাচ্ছে না, সেখানে সে পারছে না। এক বাসার মধ্যে বাবা মা নিজে কোনো রকমে থাকছে, বাবা মাকে নিয়ে থাকতে পারছে না, আনতে পারছে না, তাদের যে নিড সেটা করতে পারছে না। আবার এই বাস্তবতাগুলোর কারণ হচ্ছে যে এটা যে শুধুমাত্র পুয়ার পরিবারে তা না, আপার ক্লাসে আরও বেশি। এটার কারণ হচ্ছে যে এই বয়স্ক ব্যক্তিদের ব্যবস্থাপনাটা, এটা আর্থিকভাবে খুবই এক্সপেন্সিভ। দ্বিতীয় হচ্ছে যে ওনাদের খুবই শ্রম নির্ভর। আপনি যদি চান তাহলে আপনাকে সারাদিনই সেই কাজ করতে হবে, হয়তো আপনি পারবেন, শ্রম নির্ভর। এবং হচ্ছে যে এটা কিন্তু ট্রেন পিপল দরকার। মানে একটা বয়স্ক লোক যার মানসিক স্বাস্থ্য ভালো না তাকে ওইভাবে ট্রিট করা, যার শারীরিকভাবে অক্ষমতা তাকে সেইভাবে ট্রিট করা। তো এই যে শিক্ষাগুলো আমাদের অনেকেরই এখন নাই, যে কারণে ধরেন এই পরিবারে যে ঘটনা ঘটেছে, যে বোনটা যে মানসিকভাবে অসুস্থ ছিল, মা যে অসুস্থ ছিল, এদেরকে কিন্তু হ্যান্ডেল করার জন্য ট্রেন পিপল অন্য দেশে আছে, যে ওই ক্যাটাগরির পিপলকে হেল্প করার জন্য কী ধরনের কেয়ার গিভার বা কী ধরনের মানে পিপল দরকার। আমাদের আবার সেটা নাই। এখন এই ভাইগুলোকে যে বা পরিবারকে আমরা দোষ দিচ্ছি, আমরা পরিবারকে দোষ দিব,
কিন্তু আমার তো চিন্তা যে এটা একটা সামগ্রিক ফেলিওর, আজকে যদি ওইখানে কোনো ওই কমিউনিটি, মিরপুর কমিউনিটিতে কোনো যে সিস্টেম থাকতো যে এরকম যত পরিবার আছে সেখানে সাপোর্ট দেওয়া হবে, যদি এরকম থাকতো তাহলে হয়তো ওই পরিবারের এই ভদ্রমহিলা যিনি মেয়ে এবং মা দুজনকে হয়তো সাফারিংসে পড়তে আপনি হতো যে না। সংকটের কথা বললেন সেটি কমিউনিটির কে ওই সংকট মুক্ত? না, আমরা কেউই সংকট মুক্ত তাহলে না, কে কিন্তু সেই আমাদেরকে community এই সেই দায়িত্বটি এই কিভাবে করবে? সিস্টেমগুলো তো তৈরি করতে হবে। সেটি রাষ্ট্র করবে না হ্যাঁ, community করবে? রাষ্ট্রকে করতে হবে, ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রকে করতে হবে। এটা কোনো ভলান্টিয়ার অর্গানাইজেশন এগিয়ে আসতে পারে। তারপরে আমরা যারা ব্যক্তি আছি, বাইরের দেশে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে ইয়ুথদেরকে বলা হচ্ছে তুমি ওই কমিউনিটিতে আশেপাশে তুমি যদি তোমাকে যে কোনো একজন বা দুইজন বয়স্ক লোককে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এটা তার ভলান্টারি কাজের মধ্যে যুক্ত করা হচ্ছে, যোগ করা হচ্ছে এগুলো এখন। তো এই ভলান্টারিজমগুলো আমাদের এখানে এখন শুরু হয় নাই, যে কারণে আমরা ওই সর্বশেষ আমরা পরিবারকেই এখনও আমরা পর্যন্ত দায়ী করছি। কিন্তু পরিবারের পাশাপাশি আমাদের রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে আসতে হবে, কারণ এই জনগোষ্ঠীটাই গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। একসময় তারা লম্বা সময় সমাজের সময় দিয়েছে, সমাজের প্রোডাকশনে কাজ করেছে, রাষ্ট্রের জন্য তারা কাজ করেছে, ট্যাক্স পে করে যখন সে বাসায় ফিরে গেছে তখন আর তাকে দেখা কেউ নাই। আমরা যেই তিনজন সন্তানকে দোষ দিচ্ছি, অবশ্যই দোষ দিব, কিন্তু তাকে তো আরও 1 বছর আগে ওএসডি করা উচিত ছিল, যে নো ইউ গো অ্যান্ড টেক কেয়ার ইউর প্যারেন্টস। এই কাজটা তো করেনি রাষ্ট্র। হোয়াই টুডে এসে করে লাভ কি? 1 বছর আগে যদি বলতো যে না তোমার বাবা মা অসুস্থ নিয়ে যাচ্ছে, তাহলে তোমাকে ওএসডি করে, ইউ গো অ্যান্ড টেক কেয়ার। রাষ্ট্র দিয়ে কাজ করে নাই। রাষ্ট্রই বা কিভাবে জানবে যে তার বাবা মা? আর রাষ্ট্র কিভাবে জানবে, সে যদি থাকে, সেরকম যদি প্রভিশন থাকে, যেমন আমরা ম্যাটারনিটি লিভের যে প্রভিশনটা করেছি, যদি এরকম থাকে আমাদের করা এখন প্রয়োজন আর কি, যে না চলমান তুমি 1 বছর বা 6 মাস বা 9 মাস তুমি অফ নিতে পারো। তো সেই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে। চিন্তা না করলে এই সন্তানকে দিয়ে আপনি রাষ্ট্রেরও কাজ করে নেবেন, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও নেবেন, আবার পরিবারেও দিয়ে নেবেন, আবার নিজেরও পরিবার আছে, হয়তো সে মেলাতে পারে নাই। একটা কথা বলবো জি, এখানে রাষ্ট্রের করার এই জন্যই আছে 2013 সনে সরকার থেকে নিয়ম করা হয়েছে। আইনের প্রসঙ্গে আমি আসছি। আইনের প্রসঙ্গই যদি থাকে তাহলে তো যে রাষ্ট্র জানবেই, ছুটিও নিতে পারবে। তাহলে সেই আইনের প্রসঙ্গে আমি আসছি, তবে তার আগে আপনি কিছুটা যোগ করতে চাইছিলেন। আমি যোগ করতে যাচ্ছি এগুলোই। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, কারণ হচ্ছে যে আমাদের যে বয়স্ক জনগোষ্ঠী, এটা আমাদের একটা চরম বাস্তবতা। তো এই বাস্তবতার মধ্যে আমাদেরকে এই ব্যক্তিকে রেডি হতে হবে, ব্যক্তির অনুপস্থিতিতে রাষ্ট্রকে তৈরি করতে হবে। ধরেন আজকে এই ভদ্রমহিলার 3টে ছেলে ছিল বলে আমরা 3টে ছেলেকে আমরা দোষ দিচ্ছি। যদি এরকম কোনো ভদ্রমহিলা থাকে এবং তার যদি কেউ না থাকে, রাষ্ট্র আসতে হবে তাকে। জি, রাষ্ট্র। জি, জনাব ইন্তেজার রহমান, ধন্যবাদ আপনাকে। আমি একটু অ্যাড করতে চাই। বিষয়টা হচ্ছে কি, গভর্নমেন্টের কিন্তু ত্রুটি নাই। গভর্নমেন্ট করে চাচ্ছে আমরা সাপোর্ট দিই, বয়স্কদেরকে প্রোভাইড করি, কিন্তু তাদের আয়টা হলে সীমিত আয়দের মধ্যে প্রচুর লোককে সমর্থন করা সম্ভব না। এই জন্যই আমি চাই, দেখেন আপনারা একটা খেয়াল করে দেখেন, শিশু মন্ত্রণালয় আছে, যুব মন্ত্রণালয় আছে, মহিলা মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, পাট মন্ত্রণালয় আছে, ধান মন্ত্রণালয় আছে, তারপরে বস্ত্র মন্ত্রণালয় আছে, সব মন্ত্রণালয় আছে, কিন্তু বয়স্কদের জন্য কোনো আলাদা। কিন্তু এই 1,80,00,000 বা 2 কোটি লোকের জন্য একটা মন্ত্রণালয় নেই। যদি আজকে একটা মন্ত্রণালয় থাকতো, তো মন্ত্রণালয়ের দায়িত্ব হতে খুঁজে বের করে নিয়ে এদেরকে প্রোভাইড করা। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আলোচনায় আবারও দিলরুবা কবির, একটু আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক যে জরিপ, তাতে দেখা যাচ্ছে আগের তুলনায় এখন বয়স্কদের সংখ্যা বাড়ছে এবং দিনে দিনে সংখ্যাটি হয়তো আরও বাড়তে থাকবে। জরিপ বলছে 2050 সালের মধ্যে 60 বছর বেশি বয়সী নাগরিকের সংখ্যা প্রায় 22% পৌঁছাতে পারে, অর্থাৎ প্রতি 5 জনে একজন বয়স্ক হতে পারে। এই সংখ্যাটা আসলে কোথায় গিয়ে পৌঁছাবে? তার মানে কি আমাদের এই বয়স্কদের সংখ্যা একসময় বাড়তেই থাকবে? মানে এই সংখ্যাটা আপনাদের পর্যালোচনা কি বলে? এটা তো আসলে ক্রমান্বয়ে বেড়েই চলছে।
তাই না? এটা তো আর থামানোর কোনো উপায় নেই, এটা বাড়বে। কিন্তু এই যে বেড়ে যাচ্ছে, এখনকার যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে 2050 যে ওরা তখন এই আমাদের পর্যায়ে আসবে, তখনকার দুনিয়াটাকে ওরা কিভাবে চাইবে, তখনকার সমাজটাকে তারা কিভাবে গড়ে তুলতে চাইবে। তো এখানে থেমে থাকার কিছু নাই, হয়তো বাড়তেই থাকবে, সংখ্যা কমার কোনো উপায় নেই, বয়স্কদের বাড়বে। আর সেইভাবেই এখনকার যারা নাগরিক আছে, ইয়াং জেনারেশন যারা, তাদেরকে ওই কথাটা চিন্তা করি যে ওদেরকে ভিতর ঢুকাতে হবে যে তোমরাও এই পর্যায়ে আসছো, তোমাদের জন্য এইভাবে আমাদেরকে তৈরি করতে হবে, তোমাদের জন্য তোমরা তৈরি করো। তো এটা বলতে যে আমি দেখি যে এখানে যেমন সরকারের ভূমিকা আছে, তারপর আপনার কমিউনিটির ভূমিকা আছে। এটা বলতে যেয়ে দেখি, আমি আমার এক বন্ধুকে বলছিলাম, আমি একটা প্রবীণ নিবাস চালাচ্ছি, তো আমার এক বন্ধুকে বললাম যে নুরু তুমি আমাদের এখানে আসো। তো ও বললো কি, শুনো আমি একটা কাজ করি, যেটা আমার গ্রামে আমি 2জন মানুষকে, 2জন গরিব বয়স্ক লোকের বাসায় 2জনের জন্য আলাদা আলাদা বাড়ি, ওদের জন্য প্রত্যেক মাসে 2 বস্তা করে চাল, 10 কেজি করে ডাল, 10 কেজি করে আলু, কিছু জিনিসপত্র দিয়ে আসি, যাতে তার ফ্যামিলির অন্যরা তাকে ওই জন্যই দেখে। ওদের সিগনেচারও নিয়ে আসি আমি, সিগনেচার বা ওই সাথে থাম্ব দিয়ে যেগুলো নিয়ে আসি। তার মানে এটা কমিউনিটির মাধ্যমেও আর কি, ব্যক্তি পর্যায়েও এটা করা যেতে পারে একটা। আরেকটা, আমরা আমেরিকাতে আমার এক আত্মীয় ছিলেন, যেহেতু আমার প্রবীণ নিবাসের প্রতি আগ্রহ সবসময়ই ছিল, তো আমি ওখানে ভিজিট করতে গেলাম এক আত্মীয়কে। ওখানে তো আমার সেই আত্মীয় বললো যে প্রত্যেক সপ্তাহে যে আমরা তাকে বাইরে নিয়ে গেলাম, লাঞ্চ করলাম, ঘুরলাম আশেপাশে, তারপর অনেকক্ষণ গল্প টল্প করে আসলাম। তো আমি বছরে একবার করে গেলে ওনার সাথে 2-3 বারই দেখা হলো এরকম। তো উনি বললেন যে আর সপ্তাহে একদিন আমার কাছে একজন লোক আসে, 40 ইয়ার্সের মতন ওল্ড হবে, এক ভদ্রলোক আসে, ছেলে। তো এসে আমার সাথে সারাদিন সময় কাটায়, দুপুরে খায়, আমাকে বাইরে নিয়ে যায়, দুপুরে লাঞ্চ করি, একসাথে ঘোরাফেরা করি, তারপর আমাকে অনেক গল্প শোনায়, বিভিন্ন আর কি দর্শনীয় স্থানে নিয়ে যায়। তারপর যখন আবার আমাকে দিয়ে যায়, সন্ধ্যার সময় একসাথে ডিনার করি আমরা, তারপর আমাকে দিয়ে যায়। তো এরকম সে যখন আসতে না পারে, অফিসিয়াল কোনো কাজে বাইরে থাকে, তখন তার সাবস্টিটিউট কাউকে দিয়ে যায়। তো আমেরিকাতে সাধারণত আমাদের মতো জিজ্ঞেস করে না তুমি কি কাজ করো, কত মাইনে পাও, এটা কিন্তু জিজ্ঞেস করে না। তো যার জন্য আমার আত্মীয় তাকে আর জিজ্ঞেস করেনি এটা। একদিন উনি টেলিভিশন দেখছিলেন, কারণ বয়স্কদের সময় কাটে টেলিভিশন দেখে, অনেকটা সময় টেলিভিশন দেখছিলেন, তখন দেখেন একটা ইন্টারভিউ, সেই লোক হচ্ছে বিলিনিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার মানে যে অন্যের জন্য কিছু করার যে আগ্রহ, এটা ব্যক্তিগত পর্যায়েও হবে, কমিউনিটির মাধ্যমে হবে, আবার রাষ্ট্রকেও করতে হবে। যেই ছেলেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে ওই যে মাসে মাসে বস্তায় বস্তায় চাল দেয়, এটা তো সরকার থেকেও একটা হিসাব নিয়ে করে সরকার থেকেও করতে পারে, তাই না? এটা সরকার থেকে করা যায়, কমিউনিটি থেকে করা যায়, আবার ব্যক্তি পর্যায়ে করা যায়। আর অন্যের জন্য কিছু করি, এই জিনিসটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পাঠ্য বইগুলির মধ্যে যেমন দিতে হবে, আমাদের পরিবার থেকেও শিখতে হবে যে কারোর জন্য কিছু করার মধ্যে একটা আনন্দ আছে, কাউকে কিছু দেওয়ার মধ্যে আনন্দ আছে। আমি সিঙ্গাপুরেও দেখেছি যে ওদের প্রত্যেকটা স্কুলের ছেলে 9-10-এ পড়ে বা কলেজে পড়ে, ওরা ছুটির সময় 2-1 দিন করে যেয়ে কিছু সোশ্যাল ওয়ার্ক করে, বয়স্ক লোকদের চুল কেটে দেয়, যারা একা থাকে নখ কেটে দেয়, এগুলি করে। তো এগুলি করার জন্য কিন্তু একটা হিসাব থাকে, ওদের একটা পয়েন্ট থাকে। তো এটা তো সরকারি লেভেলেই চলে যাচ্ছে, যে স্কুল থেকে পয়েন্ট হিসেব করে সেই ছেলেটাকে নাম্বারগুলি দিচ্ছে, এই নাম্বারটা পাচ্ছে। তা আমরা যদি করতে চাই, তো আমাদের যেমন সরকারিভাবেও করা যায়, বেসরকারিভাবেও করা যায়, সবভাবেই করা যায়। আর এখানকার আলোচনা থেকে আমরা যেটা বুঝি যে ছেলে মেয়ে দেখতে পারুক না পারুক, সেটার চেয়ে বড় কথা হচ্ছে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর সেজন্য যদিও খুব নতুন না হলেও মোটামুটি নতুন প্রবীণ নিবাসটা, তো এই প্রবীণ নিবাসের কিন্তু আমাদের দেশে জরুরি হয়ে পড়েছে প্রত্যেকটা শ্রেণীর জন্যই। কারণ আমাদের সোসাইটিতে যেরকম বড় লোক রয়েছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, গরিব রয়েছে, তো সবার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের করা যায়। বড় লোকরা যেরকম করবেন, নিজেরা টাকা দিয়ে থাকবেন, নিজেদের ব্যয় বহন করে নিজেরা থাকবেন, সে ধরনের করা যেতে পারে। আবার মধ্যবিত্তরা থাকবেন হচ্ছে হয়তো কিছুটা সাবসিডাইজ, নিজেরা কিছুটা দিল, কিছুটা সরকারিভাবে আসলো। গরিবদের জন্য দানশীল ব্যক্তিরা করতে পারে, পুরাটাই সাবসিডাইজ, যেটা আমরা করি। আমরা এটা ট্রাস্টের মাধ্যমে চালাই, আমার এটা 100% ফ্রি,
জি, মানে এই ধরনের আলাদা আলাদা ব্যবস্থা হ্যাঁ, থাকা আলাদা আলাদা ব্যবস্থা করলেই করা যাবে সেটাই। আপনার কাছে আসছি, তার আগে ডক্টর আমিনুল হক, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। এই যে প্রবীণের সংখ্যাটা আমাদের বাড়ছে, যেটি বললাম যে 50-এ 5 ভাগের 1 ভাগ প্রায় প্রবীণ হয়ে যাবে, এই ক্ষেত্রে একটা তো অর্থনৈতিকভাবে আমাদের যে একটা সামাজিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এর বাইরে কি কি চ্যালেঞ্জ তৈরি হবে তখনকার জন্য আসলে? যে সংখ্যাটা আপনি জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে এখন প্রায় 8% প্রবীণ আমাদের আছে। এইটা 2040-এর দিকে 20% 22%-এর কথা বলা হয়। 20% হবে। সুতরাং ওইতে বলো 5 জনে একজন প্রবীণ থাকবে। তো 5 জনে একজন যদি প্রবীণ হয়, তো তাহলে এই প্রবীণকে আপনার টেক কেয়ার করা, এর আর্থিক, সামাজিক, চিকিৎসা, তারপরে হচ্ছে যে ব্যবস্থাপনা, এই সবগুলোকে যদি আমরা সুন্দরভাবে করতে যাই তাহলে অনেক চ্যালেঞ্জ। আমাদেরকে প্রচুর প্রতিষ্ঠান তৈরি করতে হবে, আমাদেরকে প্রচুর কেয়ার গিভার তৈরি করতে হবে, আমাদেরকে ওই পরিমাণ, এবং এই বয়স্কদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল। তো তাহলে এর বিকল্প করতে গেলে করতে হবে কি, বয়স্ক জনগোষ্ঠী মানে আমরা এখন যারা আছি, আমরা ওই দিকে যাব। তা আমাদেরকে যেটা করতে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ লাইফস্টাইল শেখাতে হবে এখন থেকেই, যেন যেন ভালো ভালো থাকা যায় আর কি। সেই চর্চা এখন থেকে শুরু করতে হবে। আপনি যেটা বলছেন সরকারের কথা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বললেন যে মানবিক এবং পারিবারিক যে ভ্যালুসগুলো, সেগুলো ফিরে নিয়ে আসা। শুধুমাত্র উনি ওনার বাসার পরিবারের অন্য সদস্যদের কথা বলছিলেন, বয়স্কদের প্রতি যেই মানবিকতা, সেই মানবিকতাটা ফিরে আসতে হবে। ধর্মীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে যে আদেশ, সেগুলো ভিতরে ফিরে আসতে হবে। এখন যে পরিবর্তনটাও এসছে, এটা না, মানে এই প্রজন্মের কাছে এটা কিন্তু নৈতিকতার অবক্ষয় না। আমি বলি, আমাদের বাবাদের সঙ্গে আমাদের একটা ভয় ছিল, ভক্তি ছিল। একদিকে ভয়, আবার দিকে ভক্তি। এখনও ধরেন আনমনে, আমরা এখানে যারা বসে আছে, আনমনে বাবা মার কথা যাদের নাই, মনে হলে চোখ ভিজে আসে। এখনকার বাচ্চা কাচ্চা কিন্তু এটা নাই। এখনকার বাচ্চা কাচ্চার সঙ্গে কী হয়েছে, এখনকার বাচ্চা কাচ্চার বাবা মার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, কিন্তু ওই লেভেলের ভক্তি নাই। আপনার সাথে আর্গুমেন্ট করে, এটা করে, আপনি বসে আছেন, আপনাকে বলছে পানি এনে দাও, আপনি এনে দিচ্ছেন। কিন্তু আমাদের যে লেভেলের ভক্তিটা ছিল, রেসপন্সিবিলিটির জায়গাটা ফিল করতাম, সেটা তারা ওইভাবে মনে করে না। সুতরাং আমরা হয়তো মনে করতে পারি যে মূল্যবোধের অবক্ষয়, কিন্তু ওরা ওইভাবেই গ্রুমিংটা হয়ে গেছে। ওরটা ওর মতন না, আমার এখন কাজ আছে, আমি করতে পারবো না এটা আর কি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুরু হয়েছে, নো সরি আই এম বিজি। তা আমাদের এখানে ওই ভ্যালুস, নতুন ভ্যালুস যোগ হয়েছে। তো যাই হোক, এগুলো একটা চ্যালেঞ্জ আর কি। তো এগুলোকে রিপ্লেস করতে গেলে আপনাকে প্রতিষ্ঠান লাগবে, আপনাকে কেয়ার গিভার তৈরি করতে হবে, আপনাকে নার্স তৈরি করতে হবে, আপনাকে কমিউনিটি ভিত্তিক, ধরেন প্রবীণ হাউস আপনি করতে পারবেন না। তাহলে আপনি করতে হবে কি, যেই পরিবেশে, যেই গ্রামে যেখানে আছে, তাকে সেখানে কীভাবে ম্যানেজ করা যায়, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, তারপরে হচ্ছে যে ইয়াংদেরকে ভলেন্টারি কাজে যুক্ত করে তাকে ওই পরিবেশে রাখতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদের যারা সার্ভিস এসছে, কিছু সন্তান মনে করে যে বাবা আমাকে গ্রাম থেকে শহরে এসে আমার বাসায় রাখবো, এখানে থাকার সুবিধা, ফ্যান আছে, খাওয়া দাওয়া আছে, কেন থাকবে না, কেন সে বাসায় চলে যাবে, কেন সে গ্রামে ব্যাক করবে। এই মানসিকতা কিন্তু পরিত্যাগ করতে হবে। কারণ উনি যেই পরিবেশে, যেখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার যে মানসিক যেই প্রশান্তি, মানসিক যে ডিজায়ার, সেটাকে কিন্তু নষ্ট করা যাবে না। অনেকে হয়তো মনে করে যে না, গ্রামে থাকতে পারবো না, শহরে চলে আসো, অথবা শহরের এই বাসায় থাকা যাবে না, আমার সঙ্গে থাকো। এইটা কিন্তু তার মানসিক, মানে মনের উপরে একটা চাপ তৈরি করে। সেগুলো করা যাবে না। তাকে ওনার মতো পরিবেশে, উনি যেভাবে চান সেইভাবে রাখার মতন জন্য আমাদের যে পরিস্থিতি, সেগুলো আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের হসপিটালগুলো কী করতে হবে, আমাদের ইউনিয়ন পর্যায়ে যে হসপিটালগুলো আছে, সেখানেও যেন এই জেরিয়াট্রিক কেয়ারের বেসিক কিছু সুবিধা চালু করা, সেটা করতে হবে। উপজেলা পর্যায়ে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে সবগুলোকে 100 বেড করবে, সেখানে জেরিয়াট্রিক কর্নার একটা করবে, সেটা। কিন্তু আমাদের কমিউনিটি লেভেলে এটা কম্পালশন তৈরি, বাধ্যতামূলকভাবে করতে হবে যে আমি একটা গ্রামে থাকি, আমি হয়তো রাস্তায় যাওয়ার সময় 3 জন বা 2 জন আমার চাচা বা দাদা যে আছেন, তারা খোঁজ নেব যে আপনার কিছু লাগবে কিনা। এই ধরনের যদি কাজগুলো তৈরি করতে পারি, তাহলে কিন্তু যেটা আমরা বাইরে যেগুলোকে পেমেন্টে হয়, সেগুলো তাহলে দেখবেন যে এই চ্যালেঞ্জগুলো আমরা দ্রুত, মানে এই ধরনের যদি আমরা কমিউনিটি আচরণগত, শুধু পরিবার দিয়ে হবে না। কারণ পরিবারের মানুষই 2 জন, একজন বিদেশে চলে গেছে, আর একজন মানে আপনার হয়তো দেখা গেলো যে জীবিকার তাগিদে ব্যস্ত, পারছে না।
তারপরে ধরেন ছেলের বউ, উনি যেভাবে ট্রিট করেন সেটাতে পছন্দ হচ্ছে না। সো কমিউনিটির পিপুলকে যুক্ত হতেই হবে আমাদের বৃহৎ কল্যাণের জন্য। তো চ্যালেঞ্জগুলো এরকম, যেটা একটা আর্থিক, এটা হচ্ছে যে জনবল ট্রেনের, আর একটা হচ্ছে ভলেন্টারি সাপোর্ট যুক্ত হতে হবে। মোহাম্মদ ইমতিয়াজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এই বার্ধক্যের যে সংখ্যাটা আমাদের যুক্ত হচ্ছে তাদের জন্য আমরা প্রস্তুত কিনা? যেই তিনি প্রতিষ্ঠান গড়ার কথা বলছিলেন, জেরিয়াট্রিক কর্নার করা হচ্ছে, কিন্তু চিকিৎসকের সংখ্যা আমরা জানি একেবারেই কম, মানে এখনই কম। আর যদি প্রত্যেক উপজেলায় করা হয়, কর্নার থাকলো কিন্তু চিকিৎসক না থাকলে আলটিমেটলি কোনো কাজে আসবে কিনা? তিনি কয়েকটি সামাজিক বা কমিউনিটি বেসড উদাহরণ দিচ্ছিলেন, সেটি আসলে যদি আমাদের পাঠ্যক্রমে না হয় তাহলে আসবে কিনা? অর্থাৎ এই সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতি কেমন আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু জানাই, একটা উদাহরণ হিসেবে দিই। আমি যে প্রবীণের দায়িত্বে আছি, সেই প্রবীণে কিন্তু জেরিয়াটিক মেডিসিন একটা ইনস্টিটিউট আছে আমাদের জেরিয়াটিকের, বাট দীর্ঘদিনের বন্ধ ছিল। গত 10ই এপ্রিলে আমরা এটা চালু করেছি একজন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার বাসিদুল ইসলামের নেতৃত্বে। এখানে আমরা 16 জন টিচার নিছি, বললাম 16 জন ছাত্র ট্রেনিং করছে, এবং আমরা আমাদের অফিসে যে সমস্ত স্টাফ আছে এদেরকে আমরা বাধ্যতামূলকভাবে এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য 10টা থেকে 3টে পর্যন্ত ফ্রি করে দিয়েছি। তোমরা এই কেয়ার গিভার শেখো, ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেখো, বাবা মাকে ভরণ পোষণটা দেখো কীভাবে হয়। আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। আমি যখন নামিবিয়াতে ছিলাম, ইউগোস্লাভিয়াতে ছিলাম, তখন আমি যে বাসায় থাকতাম সেই বাসার পাশে ছিল একটা ওল্ড হোম। এই বাসার মহিলা তার মাকে ওল্ড হোমে রাখতো। প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন পর পর একটু করে রান্না করে নিয়ে খাবার নিয়ে যেতেন। তা আমি মানে, মা তুমি কোথায় যাচ্ছ? বলে আমার মাকে দেখতে যাচ্ছি। তোমার মা কোথায়? ওল্ড হোমে থাকে। ওল্ড হোমে কেন থাকবে তোমার মা? বলে আমার তো বাসার জায়গা নেই। ওই তোমার বাসায় এত বড় বাসা ফাঁকা, তোমার মায়ের জায়গা হবে না কেন? বলে আমার মাকে দেখবে কি? তুমি আছে, তোমার মেয়ে আছে, তোমার ছেলে আছে, তোমার জামাই আছে, দেখবে না কেন? তাহলে এটা আমাদের সিস্টেম তো না, আমাদের সিস্টেম আনতে হবে। আমাদের কম্পাইল্ড ভাইজানে যেটা বললেন যে আমাদের বাধ্য করতে হবে, আমাদের পরিবার পরিজনকে বাধ্য করতে হবে তোমার দাদাদেরকে ভরণ পোষণের জন্য, দাদাদের টেক কেয়ারের জন্য, তাদের সেবা করার জন্য। একটা বয়স্ক লোক যার বয়স 70 বছর হয়ে গেছে, তার ডাইপার পড়াতে হবে, হয়তো প্রয়োজন আছে, পড়াতে হবে। সে পড়াবে কি? তার ছেলে পারতেছে না লজ্জায়, বউ তার মারা গেছে, ছেলের বউ পারছে না, তার কাছে আসতে পারতেছে না, কে পড়াবে? তাকে নিজে নিজে শেখাতে হবে। যদি এরা কেয়ার গিভার থাকতো বা কেউ একটা ইনস্ট্রাকশন দেওয়ার মতো একটা লোক থাকতো, তাহলে কিন্তু সে এটা দেখাই দিত, সে এটা পড়তো, তাহলে কিন্তু তার এই সমস্যাটা হতো না। আমাদের এই সমস্যা হচ্ছে এখানে, আমাদের দেখানোর মতো লোক নাই, আমাদের বলার মতো লোক নাই, আমাদের খালি বলেন বলেন করেন করেন, কিন্তু করানোর লোক নেই, বলারও লোক নেই। আমাদের প্রস্তুত করতে হবে আগে এই লোকগুলোকে, যে লোকগুলো আমাদের উপকার করবে। আমাদের মানবিক প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে যেমন উপজেলা লেভেলে একটা করে জেরিয়াটিক ইউনিট থাকবে। জেরিয়াটিক ইউনিট করতে গেলে জেরিয়াটিক টিচার লাগবে, জেরিয়াটিক চিকিৎসক লাগবে, জেরিয়াটিক নার্স লাগবে, জেরিয়াটিক ওয়ার্ড বয় লাগবে, জেরিয়াটিক সেবিকা লাগবে, ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে, ইঞ্জেকশন দ্বারা। এমনও কিছু নার্স পাওয়া যায় যারা ইঞ্জেকশন দিতে পারে না, 3বার 4বার ফুটা করে, তারপরে কালো হয়ে যায়, রক্ত বের হয় না। আমাদের দেশের অবস্থা চলছে, চিকিৎসার অবস্থা চলছে এরকম বেহাল। কাছাকাছি এখান থেকে আমাদের ফেরত নিয়ে আসতে হবে, সবাইকে চিকিৎসা করাতে হবে, বাধ্যতামূলক করাতে হবে। বলতে হবে তুমি যদি নার্স হও তোমাকে নার্স হতে হবে, তুমি যদি কেয়ার গিভার হও তোমাকে কেয়ার গিভার হতে হবে। আমার একটা বিআই সাহেব ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, উনি অত্যন্ত গুণী প্রফেসর ছিলেন, উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এবং এর সাথে সায়েন্স ল্যাবরেটরি চেয়ারম্যানও ছিলেন। উনি, ওনার ব্রেন অপারেশন হয়েছে সিঙ্গাপুরে, আলহামদুলিল্লাহ 6 বছরের কথা বলছি, উনি 12 বছর বেঁচে ছিল, এখনও বেঁচে আছেন। কিন্তু ওনার বাসায় একটা কেয়ার গিভার আছে, তার ছেলে 20-22 হাজার টাকা বেতন পায়, 20-22 লাখ। কাজে তার ছেলের পক্ষে একটা 45,000 টাকা দিয়ে একটা কেয়ার গিভার রাখা সম্ভব, কিন্তু সবার পক্ষে সম্ভব হবে না। এই সবার পক্ষে সম্ভব হবে না বিধায় এই ট্রেনিংটাকে কম্পালসারি করতে হবে। যদি আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন এই ট্রেনিংটাকে, প্রাইমারি, তাহলে কিন্তু এই ছেলেটা কিন্তু কেয়ার গিভার শিখবে, সেবা দেওয়া শিখবে, ইঞ্জেকশন দেওয়া শিখবে, প্রেশার মাপা শিখবে, ডায়াবেটিস মাপা শিখবে। জি, সেই আলোচনায় আমরা ফিরবো, তবে তার আগে আবার একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আচ্ছা, ওনার কথা
আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। দিলুবা কবির, আপনার কাছে আসতে চাই, আপনি একটু যোগ করতে চাইছিলেন। পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখি, সেটি হচ্ছে আপনি শুরুতে আইনের কথা বলছিলেন যে আমাদের একটি কেয়ার গিভার পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এবং পরে সেটির কিছু বিধিমালাও করা হয়েছে 21 সালে। এই আইনটি তো হয়েছে 13 সাল থেকে এখন প্রায় 26 মানে 13 বছর হলো। তারপরও আইনটি কি আসলে আমাদের সেই প্রবীণদেরকে তাদের সুস্থ রাখতে পারছে, তাদের নিরাপত্তা দিতে পারছে? আসলে কি আমাদের দেশে যতগুলি আইনই হয় কোনোটা কি পুরোপুরি হয়, কার্যকরী হচ্ছে না কোনোটাই। তো ঠিক এটাও এরকম, যেমন প্রফেসর সাহেব বোধহয় না উনি বলেছিলেন যে ওই ছুটি নিয়ে বাবা অসুস্থ, ছুটি নিয়েই করতে পারতো। তো এখন ছুটি নেওয়ার তো প্রভিশন ওখানেই থেকে যায়। আইন যেহেতু করেছে, আইনের মধ্যেই থাকবে যে আমার বাবা মা অসুস্থ, আমার ওখানে দেখার কেউ নাই, আমাকে 6 মাসের ছুটি দাও বা 3 মাসের ছুটি দেওয়া হোক। যখন তারা ইমপ্রুভ করবে তারা তখন আমি চলে আসবো। এই আইন থাকলেই যে আইনের ওইটাই থাকতে হবে যে যখন ফর্ম ফিল আপ করবে তখন তো লেখা থাকবে বাবার বয়স কত, মায়ের বয়স কত। আর এটাও তাদেরকে উৎসাহিত করতে হবে কারো বাবা মা যদি অসুস্থ থাকে অফিসকে জানাতে। অফিসকে না জানালে তো অফিস তো জিজ্ঞেস করবে না, জানবেও না। তো এই জন্য ওই জিনিসগুলিকে প্রয়োগ করার জন্য, আইনের প্রয়োগের জন্য, যাতে মানুষ উৎফুল্লভাবে এই জিনিসগুলি করে, পালন করতে পারে, নিজেদের দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য এই জিনিসগুলি কী করতে হবে, যখন যার ছুটি প্রয়োজন পড়ে, বিশেষ করে পিতামাতাকে দেখার জন্য তাদেরকে জানাতে হবে অফিসে। তাদের জন্য এত মাস থেকে আর কি এতদিন থেকে এতদিন পর্যন্ত ছুটি দেওয়া যাবে। তো এই জিনিসগুলি করে তো শুধু আর কি একটা জিনিস আপনি বললেন যে এটা করব, কিন্তু ওটা প্রয়োগ করলেন না। প্রয়োগ না করলে তো হবে না। তো এটাকে প্রয়োগ করতে হলে সেটারও একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। সবাইকে জানাতে হবে যে বাবা মা অসুস্থ কিনা, সেটার জন্য ওরা জানাবে, দরখাস্ত করবে। দরখাস্ত করলে সেটা যে না মঞ্জুর করা হলো, এতদিনের ছুটি দেওয়া হলো বা কিছু। তো এরকম করলে তো সেই আইনটাকে মানা সম্ভব হয়। এই প্রসঙ্গে একটু আর কিছু বলেছিলেন এটার সাথে? না, এটাই জানতে চাচ্ছিলাম যে আইনে আসলে জি আরেক আপনার কাছে সেই আইনের প্রসঙ্গটি জানতে চাই। আইনে আরেকটি জায়গায় আইনের মধ্যেই আছে, যদি পিতামাতা গিয়ে অভিযোগ না করেন তাহলে কোনো আদালত ব্যবস্থা নেবে না। এখন কোনো পিতামাতা, আপনারা দুজনেই যেহেতু প্রবীণ হিতৈষী সংঘের সাথে জড়িত, আমরা কাজ করতে গিয়ে দেখেছি কোনো পিতামাতাই সন্তান নিয়ে অভিযোগ করেন না, সাধারণভাবেই করেন না, আর আদালতে তো দূরের কথা। তাহলে কিভাবে ব্যবস্থা হবে? এই আইনেরই বা বাস্তবায়ন কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। আইনের বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাকে বাল্য পুস্তক শিক্ষা না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে বিল্ড আপ না করা হবে নীতিতে, ন্যায় এবং নীতির ভিতরে ভিত্তি করে মানুষ করানো হবে। আমি এই প্রসঙ্গে একটু বলি। কিছুক্ষণ আগে আমার এক আপাবদে বললেন না, কি যেন এই ভাই বলেন যে যখন আমরা 6 মাস পরে আমার মেয়েরা যখন গর্ভবতী হয়ে যায় তা ম্যাটারনিটি লিভ দিই 6 মাস। ম্যাটারনিটি লিভ তো আমি আমার মেয়েটাকে দিলাম, কিন্তু ওই মেয়েটাকে ভরণ পোষণ দেখছি, লুক আফটার করবে, সেটা দেখেন, খেয়াল করছেন আপনি? হয় না, হি ওয়াজ দ্য ইনচার্জ অফ দি ডিস্ট্রিক্ট। আমি যখন ছিলাম, আমাকে যারা কমপ্লেন করে নিয়েছে, স্যার আমার ওয়াইফ তো চলে গেছে, ডেলিভারি গেছে বা 6 মাসের ছুটি দিয়ে গেছে, ওকে দেখাশোনা করবে কি স্যার? আমি বলি তুমি তাহলে একটা দরখাস্ত লেখো বাবা, যে স্যার তার ভরণ সেবা শুশ্রূষার জন্য আমার ছুটির দরকার। এটা করে, এটা কিন্তু কোনো বিধানে লেখা ছিল না, আমার মানবিকতার দিক থেকে এটা আমি করে তাদেরকে আমি তার ওয়াইফের বা তার জামাইয়ের বা ওয়াইফের টেক কেয়ার করার জন্য 5 মাস 2 মাস বা 3 মাস ছুটি আমি দিয়েছি। যদি আমি আমার স্বেচ্ছায় যদি আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে খালি সরকারের দোষ দিলে তো হবে না। আমরা যারা দায়িত্বে আছি আমাদের চিন্তা ভাবনা করতে হবে, হাউ ইট উইল মডিফাই। আমাকে মডিফাই করতে হবে, আমাদের টেক কেয়ার করতে হবে, আমাদের বিদ্যুতের সেবা করতে হবে, আমাদের ছেলেদেরকে উৎফুল্ল করতে হবে, উৎসাহিত করতে হবে। ছেলেরা করবে না কেন? আমার নাতিরা আমাকে দৌড়ে গেলে আমাকে দাদা ভাইয়া চলে এসে কী খাবে, তুমি কী খাবে? আমি না, আগে জামা কাপড় খুলি, ফ্রেশ হয়ে তারপর কথা বলবো। কেউ লিচু নিয়ে আসে, কেউ আম নিয়ে আসে, কেউ খাবার নিয়ে আসে। আমি না ভাই এখন খাবো না। কেন আনে না? এটা কেন আনে? যদি আমি তাদের মতো বেশি বৃদ্ধ হতাম, যদি কথা বলতে না পারতাম, তাহলে কি তারা আমাকে আসতো না। যেহেতু আমি তাদের সঙ্গে মিশতে পারতেছি, এই মিশার ক্যাপাসিটি যেহেতু আমার কাছে আছে, এই জন্যই তারা কিন্তু আমার কাছে আমার সংস্পর্শে আসতে চেষ্টা করে। তেমনি যদি আমার বাচ্চাদেরকে আমি ছোটোবেলা থেকে যদি বিল্ড আপ করতে পারি, এই ভরণ পোষণ সংক্রান্তে, বয়স্কদের সংক্রান্তে, অতিথিদের সংক্রান্তে, মেহমানদের সংক্রান্তে, আমি আমার বাসায় ফকির বলতে দেই না। আমি আমার বাসার ছেলে মেয়েদেরকে বলে দিই কখনই ফকির, ডোন্ট টেল দেম ফকির। এটা বলবে আল্লাহর মেহমান আসছে, মা বা দাদি আল্লাহর মেহমান আসছে।
তখন আমরা বুঝতে পারবো যে ফকির সাহেব ইসে। তো এটা তো শিখতে হবে ফ্যামিলি থেকে। আমি যদি এটা না করি তাহলে কি হবে? তেমনিভাবে যদি আমি আমার ভরণ পোষণ আমরা বাচ্চাদেরকে থেকে শুরু না করাতে পারি, তাহলে কি ভরণ পোষণ করাতে পারবো? আইনতে হবে না, ইমপ্লিমেন্টেশন লাগবে। যেমন ভরণ পোষণ আইন 13 সালে করছে, আর 14 বছর হয়ে গেল, কিছু আছে। নারী নির্যাতন আইন চলছে, নারী নির্যাতন 2003 সালে আছে। এর কি তার কোনো ইফেক্টিভ আছে? কিছু 100টার মধ্যে একটা সাজা হয়, আর বাকিগুলো যা বলা যায় না, এটা কিছু হয়নি। কারণটা কি? নৈতিকতার অভাব আছে, পারিপার্শ্বিকতার অভাব আছে। পারিপার্শ্বিকতাও সাক্ষ্য দিতে চায় না, সাক্ষাৎ হ্যাসেল হবে, হ্যাসেলে যেতে চায় না। আমাদের সবাইকে যদি উৎফুল্ল হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে পারি, তাহলে তারা আইনের প্রতি মানবিক হবে এবং আইনের দৃষ্টির মাধ্যমে তারা সেবার দিকে এগিয়ে যাবে। তবে আমার বিশ্বাস, আই ডু বিলিভ টু মাই অলমাইটি, এবং আমি বর্তমানে আমার প্রতি আমার বর্তমান গভর্নমেন্টের প্রধানের প্রতি আমার একটা বিনীত প্রার্থনা আছে। উনি মানবিক, ওনার কাছে যদি আমরা উপস্থাপন করতে পারি, বয়োবৃদ্ধ ধৈর্যের একটি ব্যবস্থা করুন মেহেরবানি করে। আমরাই যদি যাই সবাই মিলে, 10 মিলে যদি আমার কাছে যাই, উনি আমাদেরকে বিমুখ করবেন না আমার বিশ্বাস। উনি স্কুল কলেজে পাঠ্য বইতে হাসাহাসির গল্প না দিয়ে ওই পিতা বদ্দার ভরণ পোষণ যদি দেয়, বয়স্কদের জন্য সেবা যত্ন যদি দেয়, কীভাবে কেয়ার গিভার করবে এটা যদি দেয়, তাহলে কিন্তু আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সমাজ কিন্তু এভাবে থাকবে না। আজকে আমরা 1,80,00,000 বৃদ্ধ, কাছাকাছি 2 দিন পরে আমরা 2 কোটি পার হয়ে যাব। 40 বছর পরে 2040-এ যা আমরা 2,20,00,000 হব। আমাদের মেহেরবানি করে এদেরকে সেবা শুশ্রূষা করার জন্য প্রত্যেক একটা মন্ত্রণালয় চাই, বৃদ্ধ মন্ত্রণালয় চাই, বয়স্ক মন্ত্রণালয় চাই, প্রবীণ মন্ত্রণালয় চাই। জি, আপনার কাছে আরও একটি বিষয় আমার জানা আছে, তবে তার আগে ডক্টর মোহাম্মদ আমিনুল হক, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন খরচের কথা, যে প্রবীণদের চিকিৎসার জন্য খরচ অনেক বেশি, এমনকি তাদের পরিচর্যার জন্য খরচ অনেক বেশি। কিন্তু আমাদের দেশের যে প্রেক্ষাপট, একটা তো হচ্ছে যেসব সক্ষম ছেলে মেয়ে তাদের এক ধরনের বাস্তবতার কথা বলছিলেন, আবার একটা অংশ আছে যারা সেই সক্ষমতা নেই, তার পিতামাতার জন্য এই বাড়তি ব্যয়ের চিকিৎসা দেওয়া, কিংবা এই ক্ষেত্রে কি করণীয় আসলে? তাহলে ওই শ্রেণীর বয়স্কদের ট্রিটমেন্ট কিভাবে হবে, তার টেক কেয়ার কিভাবে হবে? এগুলো সবসময় রাষ্ট্রে ইন্স্যুরেন্স সিস্টেম আছে, যে যাদের বেশি টাকা আছে আমাদের দেশে, সেগুলো আমাদের যেতে হবে এবং যেতে হবে এবং যেটি করতে হবে। যেমন ধরেন আজকে আমার বয়স যেখানে, আপনার বয়স যেখানে, এখন থেকে আমাদেরকে আমাদের ওই সময়ের খরচ মেনটেনের জন্য এখন থেকে একটা অংশ মানে সবাইকে বাধ্যতামূলকভাবে রাখা শুরু করতে হবে। রাখা শুরু না করলে, ধরেন যেই কৃষক আপনার হচ্ছে যে 40 বছর খেতে কাজ করেছে, আমরা তাদেরকে করেছে, সেই কৃষক এখন, আমি একটা রিসার্চে জিজ্ঞেস করেছিলাম, বলে 40 বছর আমি খেটে সংসার করলাম, এখন আমাকে দেখা কেউ নাই। তো 40 বছরের সে যদি 1 টাকা করেও জমাতো, তবু এটা প্রায় 1,20,000 বা 2 লক্ষ টাকা হতো। তা আমাদের এই সিস্টেমগুলো চালু কোনোভাবে করতেই হবে, করে একটা ফান্ড তৈরি করতে হবে, যে ফান্ড থেকে ধরেন যারা বিত্তবান তাদের বাবা মা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য প্রতিষ্ঠান দেখবে, তারা পে করবে। আর যাদের একেবারেই দেখার মতো কেউ নাই, তাদেরকে রাষ্ট্র নিজ খরচে সাধ্যের মধ্যে দেখবে। এই ব্যবস্থাতে আমাদেরকে যেতে হবে। তা না হলে যে 2 কোটি 3 কোটি বা 4 কোটি মানুষ যখন হয়ে যাবে, তখন এই 4 কোটি মানুষকে আপনি যদি দেখতে না পারেন, অথবা আপনি যদি দেখেন যে আপনারই প্রতিবেশী একজন মানে বয়স্ক মানুষ, অথবা আপনি মানে আমার কোনো ব্যবস্থা, একটা ওষুধ কেনার লোক নাই, একটা নাস্তা আনার লোক নাই, আমাকে একটু বাইরে নেওয়ার লোক নাই, যেগুলোকে বলা হচ্ছে ভালনারেবিলিটি বলা হচ্ছে আর কি, যে শুধুমাত্র টাকা না থাকলে ভালনারেবিলিটি না, আমার টাকা আছে, শিক্ষা আছে, কিন্তু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। এই ধরনের ভালনারেবিলিটিগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এখন থেকেই। তো এটা যদি আমরা না করি, সুতরাং রাষ্ট্রের ওই মেকানিজমে যেতেই হবে, যে আপনার ওল্ড এজের ব্যবস্থাপনার জন্য কিছু একটা সাপোর্ট রাখা। আপনি যদি এই পরিমাণ রাখেন, আমি এই পরিমাণ রাখবো, এবং একই সঙ্গে আমার জনবল তৈরি করা। জনবল কিছু হচ্ছে যে কেয়ার গিভার তৈরি করা, কিছু হচ্ছে নার্স তৈরি করা, ট্রেনিং তৈরি করা। যেমন আমি আপনাকে বলি যে আমাদের এখন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্টের কথা বলছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনার সঙ্গে যারা আছেন, যে আমরা যদি এইরকম করি, যেমন ধরেন আমরা আজকে যারা সার্ভিস সেক্টরের কাজ করি, সকালে আপনাকে বের হয়ে আসতে হয়েছে, ধরেন আপনি বের হয়ে আসছেন কখন আমি জানি না, কিন্তু আপনি এখনও পুষতে পারেননি। আপনার বাসায় যদি একজন মা থাকেন, তার যদি একটু ডায়াবেটিসের ইনসুলিনটা লাগে, আমরা যদি কমিউনিটি ভিত্তিক, যে 20,000 লোক ভিত্তিক একজন করে
প্যাথোলজিস্ট বা একজন নার্স থাকবে, সে অন কলে যাবে, রেজিস্টার সে অন কলে যাবে, ড্রেস পরে থাকবে, অন কলে যাবে এবং সে পেমেন্ট দেবে। তাহলে আপনি যে এলাকায় থাকেন সেখানে যদি এই ধরনের আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে আপনি এখান থেকে ফোন দিতে পারেন তাকে, আপনি সে ফোন দিলেন যে আমার বাসায় যে আমার বাবার প্রেশারটা চেক করে দেন, তাহলে আপনি রিলিফড। আমাদের এখন এগুলো করার তো সময় আসছে। আমাদের দেশে প্রচুর নার্স বলেন, প্যারামেডিক্স বলেন পাশ করে বসে আছে, আমরা তাদেরকে 20,000 জনগোষ্ঠীর জন্য একজনকে আমি নিয়োগ দিয়ে রাখবো, সে ওখানে থাকবে, তার থাকবে ওই এলাকার জন্য সে রেজিস্টার্ড, অন কলে সে যাবে। তো দিনে যদি সেরকম 20টা বা 10টা কল পায় তাহলে তো সে তার আর্নিং হয়ে গেল আর কি, আপনিও সেবাটা দিতে পারলেন। তো আমাদের এইগুলো চালু করতে হবে। চালু করলে যেটা হবে যে আপনি একসঙ্গে বাইরে কাজও করতে পারবেন, আপনার পরিবারের ধরেন যে কোনো ইমার্জেন্সি হতে পারে, আপনার বাসায় যদি মা থাকে বা বয়স্ক জনগোষ্ঠী থাকে, তাকে আমি সেবা দিতে পারবো। আপনি কিন্তু ফোন দিবেন, আপনি সেই সেবাটা অ্যাটলিস্ট পাবেন বা কেউ একজন অ্যাটেন্ড করার কেউ থাকবে। এগুলো আমাদের কমিউনিটি ভিত্তিক বা পপুলেশন ভিত্তিক তৈরি করার সময় হয়ে গেছে। এটা হলে যেমন ধরেন যে হয়তো টেস্ট করতে হবে, আপনি এখন যেতে পারছেন না, আপনি আপনার অফিসের ডিউটি, কিন্তু যদি কেউ থাকে সে বাসায় স্যাম্পলটা নিয়ে গেল, আপনার যে ভাড়ার টাকাটা আপনি খরচ করতেন সে টাকাটা আপনি তাকে দিয়ে দিলেন, এনাফ। তো এগুলো আমাদের চালু করতে হবে খুব দ্রুত। আমাদের এখানে ল্যাবেড পপুলার এরা কিছু অন কলে যায়, কিন্তু আমাদেরকে এটা একদম কমিউনিটি ভিত্তিক করতে হবে। এই কমিউনিটির জন্য এই 3 জন বা 2 জন ব্যক্তি সে ধরনের একটা আসলে মহাপরিকল্পনার মতো নানা কিছু আপনার এমপ্লয়মেন্ট প্রচুর হয়ে যাবে। জি, জনাব ইমতিয়াজুর রহমান, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি একদমই ছোট করে, যেহেতু আমরা শেষের দিকে অনুষ্ঠানের একেবারে, আমাদের দেশের আমরা একটি মুসলিম দেশ এবং 92% বা তার কাছাকাছি আমাদের মুসলিম সংখ্যা আছে। ইসলাম ধর্মে পিতামাতার প্রতি যে কর্তব্যের কথা বলা হয়েছে সেটা একদম বাধ্যতামূলক। তারপরও আমরা নিজেদেরকে এতটা মুসলিম দাবি করি, মুসলিম ধর্মের অনুশাসনের জন্য নানান কথা বলি ফেসবুক সহ নানানভাবে, তারপরও পিতামাতার অবহেলা, তারপরে এইসব দৃষ্টি কেন দেখতে হয়? ধর্মের প্রতি অনুশাসন মানে ধর্মের অনুশাসন মানতেও অবহেলা করছি আমরা এখন নাকি? শোনেন, আমরা মিশ্রণ, আমরা ক্রস জাতিরা কিন্তু ক্রস, শুধু মুসলিম তো আমরা এখানে একসঙ্গে একত্রে বসবাস করি না, আমরা অনেক কমিউনিটির লোকজন নিয়ে একসঙ্গে বসবাস করি। আমি যদি 92%ই তো মুসলমান, আমি বলি 92 না 95% মুসলমান। আমি যদি এখন মুসলমান নামাজের দিকে যেতে চাই, যে আমি এখন ভাই যে আমার 3 জন বসে আছে, আমি নামাজে যাবো, আমার নামাজ টাইম হয়ে গেছে, আজান দিছে, 5 থেকে একজন বলে, আরে ভাই একসাথে পড়বো না, আমরা পরে পড়বো না, চলেন নাই, একটু দাঁড়ান। আমাদের ডিটারমিনেশন নিতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমাদেরকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি তোমার পিতামাতাকে ভরণ পোষণ করো, তুমি তোমার পিতামাতার প্রতি খেয়াল রাখো, তুমি তো পিতামাতার যে যত্ন নেও, তাকে সেবা করো, তুমি তাকে সেবা করলে আমাকে পাবে। আমরা তো এটা অন্য কোনো ধর্ম এই কথা বলে না, এই কথা বলে না বিধায় কিন্তু আমরা ধর্ম থেকে দূরে চলে যাচ্ছি। যদি সব ধর্মের লোক যদি এই পিতামাতাকে ভক্তি করতে হবে, মুরব্বীকে ভক্তি করতে হবে, সব ধর্মেই বলে, আমাদের মধ্যে এইভাবেই জোর দিয়ে কেউ বলে না। কিন্তু আমরা সেই জোর দেওয়াটাই কি শুনছি কিনা, আমি সেটির কথা জানছিলাম যে আমরা সবাই কেবল মুখেই দাবি করছি, বাস্তবে কাজে পরিণত করছি কিনা। আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ।